এই শোনো না, শালু এডিটিং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন। বিপদের মুহূর্তগুলো সবসময় ভয়ঙ্কর হয়, তখন প্রতিটা সেকেন্ড হয় মিনিটের সমান। এক পা চলতে মনে হয় এক সাগর পাড়ি দেওয়ার সমান। শরীর মন তখন পাথরের ন্যায় ওজন হয়ে যায়। স্পর্শে বিরক্ত হয়ে বারবার সময় দেখতে লাগলো। মিনিটের কাঁটা 40 পেরিয়ে গেলেও বাস আসার কোনো নাম নেই। এ যাবৎ কাউন্টারে টিকিট বিক্রেতাকে বেশ কয়েকবার তাড়া দেখিয়েছে, কিন্তু ফলাফল শূন্য। বাস আসছে আসছে বলেও এখনো পৌঁছায়নি। পুনরায় বিরক্তিকর নিঃশ্বাস ফেলতেই ফোনের রিংটোন বেজে উঠলো, নাম্বারটা অচেনা। দ্রুত চিত্তে রিসিভ করলো, মুহূর্তেই ওপাশ থেকে পুরুষালী কণ্ঠে ভেসে আসলো। আমি পাভেল শিকদার বলছি। আপনাদের রেডিও কলোনির ওভারব্রিজের উপরেই আছি, একটু তাড়াতাড়ি কি আসবেন? আমার দ্রুত পিরোজপুরে ফিরতে হবে। হুট করেই কেমন যেন সারা শরীর কাঁপতে শুরু করলো স্পর্শীর। আজ কতগুলো দিন পর আরশিকে পাবে। আদৌ কি এটা সত্যি, নাকি সে স্বপ্ন দেখছে? নিজেকে প্রাণপণ চেষ্টা করলো স্বাভাবিক রাখার, শান্ত কণ্ঠে বলল, 10 মিনিটে আসছি। বলেই কেটে দিল ফোন। দ্রুত নামলো কাউন্টার থেকে। এরই মধ্যে রিক্সা পেল। এখান থেকে হেঁটে যাওয়া যাবে ব্রিজের কাছে। জোর হলে 6-7 মিনিট লাগবে, কিন্তু স্পর্শীর পা চলছে না। মনে হচ্ছে কেউ শক্ত করে টেনে ধরে রেখেছে। 2.5 মিনিটের মধ্যে ব্রিজের নিচে নামলো রিক্সা। ব্যাগ থেকে টাকা দিয়ে ছুটতে লাগলো সিঁড়ি বেয়ে। ওই তো দেখা যাচ্ছে আরশিকে, ওদিকে তাকিয়ে কথা বলছে ছেলেটার সাথে। স্পর্শী এগিয়ে গেল, আলতো করে হাত ছুঁতেই চমকে পেছনে তাকালো আরশি। মুহূর্তেই বেড়াল ছানার মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে আলগোছে আরশির পেছনে গেল। বোনের ডান হাতটাকে শক্ত খুঁটির ন্যায় জড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠেকিয়ে পাভেলের দিকে চেয়ে রইল। স্পর্শী নির্জীব পাভেলের দিকে তাকাতেই মাথা নিচু করলো, অন্যদিকে তাকালো, আমতা আমতা করে বলল, আপনার বোনকে সহি সালামতে আপনার হাতে পৌঁছে দিলাম। যা হয়েছে সব এই পর্যন্তই। এবার আপনি আপনার রাস্তায়, আমরা আমাদের রাস্তায়। ভবিষ্যতে আর কখনো দেখা না হোক, এটাই চাওয়া। আসছে। বলেই ধূপধাপ পা ফেলে ব্রিজের উপর দিয়ে নেমে গেল। এতক্ষণে যেন হাট তার খুলে বাইরে বেরিয়ে যাচ্ছে। আশেপাশে অজস্র মানুষ। পাভেল ভয়ে ছিল, না জানি কখন ঠাস করে মেরে দেয় গালের উপর। তখন কি করতো সে? মেয়েদের সাথে মারামারি করতো, নাকি সে আল্লাহর কাছে কোটি শুক্রিয়া যে সবটা ভালোই ভালোই মিটে গেছে। এবার ভালোভাবে এই সাভার থেকে বের হতে পারলে হয়। পাভেল যেতেই আরশিকে গা ছাড়িয়ে সামনে টেনে আনলো। ইস, মুখটা কেমন শুকিয়ে গেছে। তার বিড়াল ছানাটার দুহাত দিয়ে আলগোছে টেনে বুকে জড়িয়ে ধরলো। আরশিও লেপ্টে রইল অনেকক্ষণ। দুজনেই নির্বিকার, যেন কিছু বলার ভাষা নেই। আলগোছে হাতের কবজি ধরে আরশিকে নিয়ে রাস্তায় নামলো স্পর্শী। রিক্সা ডাক দিয়ে চললো বাসার উদ্দেশ্যে। 5 মিনিটের মাথায় পৌঁছে গেল তারা। কলিং বেল বাজাতেই গেট খুললো পিপাসা। আরশিকে দেখতেই হাউমাউ করে কান্না করে জড়িয়ে ধরলো। কিছু বলার প্রয়াস করতে স্পর্শী ইশারায় বারণ করলো। থেমে গেলেন তিনি, তারপর হুট করে জিজ্ঞাসা করলেন, তোর না পিরোজপুরে যাওয়ার কথা ছিল? মাথা নাড়ালো স্পর্শী, বলল, ওরাই পৌঁছে দিয়ে গেছে। দ্রুত রান্নাঘরে ছুটলেন পিপাসা, বললেন, আমি ভাবলাম তোদের আসতে আরো দেরি হবে, তাই তো রান্না করিনি। তোরা বস, আমি নুডলস রান্না করে দিচ্ছি। মাথা নাড়িয়ে আরশিকে নিয়ে রুমে চলে গেল স্পর্শী। তার গায়ে নতুন ড্রেস, সেদিকে তাকিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, তোর জামা কই, আর এটা কার? কিছুটা ভীত সন্ত্রস্ত হলো আরশি, বলল, এটা পাভেল ভাই কিনে দিয়েছে, আর আমারটা ওর ঘরেই রেখে দিয়ে এসেছে ভুলে। স্পর্শী অন্যদিকে তাকালো, মাথার ভেতর অজস্র প্রশ্নের খোঁজাচ্ছে উত্তর জানার জন্য, কিন্তু এই সময় আরশিকে প্রেসার দেওয়া কোনোভাবেই উচিত হবে না। নিজের সমস্ত প্রশ্নকে গিলে ফেলে উঠে রুমের বাইরে গেল। মায়ের রান্না হয়ে গেছে। গ্লাস এবং জগ সাথে কিছু কাটা চামচ নিয়ে এলো রুমে। মা এও নুডলস হাতে পিছু পিছু এসেছেন। বিছানার উপর বেড়ে মেয়েদের সাথে নিজেও বসলেন। স্পর্শী কাউকে পাত্তা না দিয়ে খেতে আরম্ভ করলো। ভীষণ খিদে পেয়েছে তার। পিপাসা ছোট মেয়ের হাতে বাটি তুলে দিয়ে বললেন, আম্মু খাও। সামান্য ঢোক গিলল আরশি। সবার সাথে নিজেও এক চামচ মুখে নিল, তারপর রেখে দিতেই ভ্রু কুচকে ফেললো। স্পর্শী থমথমে কণ্ঠে জিজ্ঞাসা করলো, খাচ্ছিস না কেন? নড়ে চড়ে বসলো আরশি, আমতা আমতা করে বলল, আমার পেট ভরা, ঢাকা ঢুকেই পাভেল ভাইয়ের সাথে খেয়েছি। আতকে উঠলো পিপাসা। স্পর্শীর উদ্দেশ্যে বলল, পাভেল ভাই আবার কে? স্পর্শী শান্ত কণ্ঠে বলল। যে ছেলেটা ওকে নিয়ে এসছে। এরপর আরশিকে উদ্দেশ্য করে বলল, পাস্তা কি খেয়েছিস?
আসন দিয়ে বসে বলল। চাউমিন। ভ্রু কুচকে হেয়ালির সাথে স্পর্শী বলল। বাবা, নতুন জামা, চাউমিন, বেশ ভালোই তো। শান্তিতে ছিলি, তাই না? বাটি রেখে আরশিকে টেনে কাছে নিল পিপাসা, স্পর্শীকে ধমক দিয়ে বলল। তুই থাম। বলে মাথায় হাত বুলিয়ে বলল। ও মা, তোর সাথে ওরা খারাপ কিছু করেনি তো? এখান থেকে কিভাবে নিয়েছিল তোকে? আরশি মায়ের কোলে শুলো, পা দুটো তুলে জানালার গ্রিলে রাখলো এবং বলল। আমি তো তোমাকে আপুর কথা বলার জন্য পার্লারে যাচ্ছিলাম, এর মধ্যে রাস্তায় এক মোটা তাজা লোক এসে বলল তুমি ওনাকে পাঠিয়েছো ফোন দেওয়ার জন্য। আমি বললাম এখন পারবো না, আম্মুর কাছে যাব। তারপর উনি বললেন তাহলে আমার সাথে চলো। তারপর তো আমি উঠে গেলাম। এরপরে কি একটা নাকের কাছে স্প্রে করলো আর আমি অজ্ঞান হয়ে গেলাম। তেতে উঠলো স্পর্শী, বলল। কেন? তুমি কি একটা বাচ্চা যে গাড়িতে উঠতে বলবে আর হলহলিয়ে উঠে যাবি? হুম? আজকাল বাচ্চারাও তো তোর থেকে চালাক। তুই খামচি মারতে পারলি না? হাতে নখ রাখিস কেন? খামচি মেরে চোখের ঢেলা ঢোলা বের করে দিবি। এরপর যা হবে হোক। আগে তো নিজের সেফটি, তা নয়। তা করবি কেন? সারাক্ষণ পেট গাদিয়ে খাবি আর ভেটকি মাছের মতো বিছানায় পড়ে উল্টাবি। তোর এই একটা কাজের জন্য কতটা দৌড়তে হয়েছে তা কি তুই জানিস? তোর খাওয়া বন্ধ। সামান্য একটু বুদ্ধি নেই মাথায়, ঢেঁড়স কোথাকার। আরশি মাথা নিচু করে ছলো ছলো চোখে সবটা শুনল। পিপাসা আবারও জড়িয়ে নিল নিজের সাথে, এরপর স্পর্শীর উদ্দেশ্যে বলল। ও কি তোর মতো সব বোঝে? এইটুকু মেয়ে আমার, ও কি করে প্যাচগোজ বুঝবে এসবের? ওর সাথে তোর তুলনা দিচ্ছিস? আগে ও তোর মতো হোক, তারপর বলিস। এরপর আরশির উদ্দেশ্যে বলল। ও মা, এতদিন কি খেয়েছিস তুই? তোকে কি খেতে দিয়েছে ওরা? মায়ের বুকের মধ্যে মাথা গুজরা আরশি, বলল। এখান থেকে যাওয়ার পর সারাদিন রাত আমি তো অজ্ঞানী ছিলাম। মাঝখানে একটু বিকেলের দিকে উঠলাম। হোমা, ওই ড্যামরা ব্যাটা আবার আমাকে স্প্রে করে দিল। এরপর তো পরের দিন সকালবেলা পাভেল ভাই আসলো। তারপর থেকে সকাল বিকাল রাতে ওই খাবার দিয়ে যেত। দুপুরে বিরিয়ানি, সকালে পরোটা, রাতে গ্রিল আনতে আমরা খেতাম। বলতে বলতে উৎফুল্ল আরশি বসে পড়ল বোনের সামনে, বলল। জানো আপু, আমাকে একদিন রাতে ফুচকা এনেও খাইয়েছে পাভেল ভাই। স্পর্শী চোখ দুটো ছোট ছোট করে তাকালো, বলল। তুই কি কিডন্যাপ হয়েছিলি নাকি শ্বশুর বাড়ি গিয়েছিলি? বাহ, দারুণ আপ্যায়ন তো করেছে আপনাকে। আমারই এখন যেতে ইচ্ছে করছে। থেমে মায়ের দিকে তাকিয়ে বলল। ওগুলো গুছিয়ে রেখে আসো তো, এখন ঘুমাবো সবাই। এরপর বিকালে উঠে রান্না করে নিব। পিপাসা উঠে গেলেন। মুহূর্তে আরশিকে টেনে কাছে আনলো স্পর্শী, নিচু কণ্ঠে কঠোর হয়ে বলল। একদম ভয় পাবি না, আর না তো লজ্জা পাবি। যা জিজ্ঞেস করছি ঠিকঠাক ভাবে উত্তর দিবি। ওরা কি তোকে বাজেভাবে ছুঁয়েছে? কতক্ষণ অজ্ঞান ছিলি তুই? আর তোকে কি ওরা অজ্ঞান করেই রাখতো? কজন ছেলে ছিল? যেখানে রেখেছি সেটা কি কোনো গোডাউন নাকি রুম ছিল? ঠিকঠাক ভাবে উত্তর দিবি। ঘাবড়ে গেল আরশি। আবু তাকে ঠিক কি বোঝাতে চেয়েছে সেটা ভালোভাবেই বুঝতে পেরেছে সে। নিচু কণ্ঠে কাঁপা কাঁপা স্বরে বলল। আপু, তুমি বিশ্বাস করো, এমন কিচ্ছু হয়নি। আমাকে এখান থেকে অজ্ঞান করে নিয়ে যাওয়ার পর একটা গোডাউনে রেখেছে। লম্বা রুমটা সব সব বস্তা ছিল আশেপাশে। ওখানেই এক কোণে পড়েছিলাম। ঘুম থেকে উঠে কাউকে দেখিনি। তারপর যখন চিৎকার করলাম, হুট করে যেন বাইরে থেকে দরজা খুললো, এসেই আবার স্প্রে করে দিল। এরপর পরের গভীর রাতে ঘুম ভাঙলো, আওয়াজ করেনি কোনো। সকালে পাভেল ভাইকে দেখে কান্না করে দিয়েছিলাম। তারপর উনি ওই লোকটাকে বকেছে, আমাকে বলেছে যদি চেঁচাই তাহলে হাত পা বেঁধে রেখে অজ্ঞান করে দেবে। তাই আর চেঁচাইনি। বিশ্বাস করো, আমার সাথে কেউ বাজে কিছু করেনি। আর ওই রুমের মধ্যে পাভেল ভাই ছাড়া আর কেউ আসেনি। শুধু রুমের বাইরে মাঝে মধ্যে ওই লোকটাকে দেখতাম, হয়তো বাইরে দিত আমায়, আর কিচ্ছু না। স্পর্শী চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলো। ওই এমপি যেত না, ওই যে সব সময় পাঞ্জাবি পরা থাকে আর চুলগুলো পেছনে ঝুটি করা থাকে, ওই লোক যায়নি কখনো? আরশি মাথা নাড়িয়ে নাসূচক উত্তর দিয়ে জানালো। মুখ চেপে ধরলো স্পর্শী, বলল। হইছে হইছে, বুঝছি আমি। আর কাঁদতে হবে না, এবার ঘুমো। এরই মধ্যে পিপাসা এলো, ক্লান্ত চোখে মেয়েদের পাশে শুয়ে পড়লো। আজ কতদিন পর একটু শান্তিতে ঘুমাবে তারা।
ধীরে ধীরে মায়ের দিকে ঘুরলো আরশি, একেবারে লেপ্টে রইলো বুকের মাঝখানটায়। চোখ বুঝতেই মুচকি হেসে জড়িয়ে ধরলো মাকে। গত 3 দিন তার কাছে স্বপ্নের মতো ছিল। কিডন্যাপ হয়ে যদি ক্রাশের এমন আদর আপ্যায়ন দেখা পাওয়া যায়, তাহলে এমন অপহরণ আরো 5বার হতে রাজি আরশি। আলতো করে চোখ বন্ধ করে ভাবতে লাগলো গত 3 দিনের কথা। জ্ঞান ফিরতেই জেগে উঠলো আরশি। উফ, মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে তার। আশপাশ ঘোলা লাগছে ভীষণ। হয়তো প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। রুমের এপাশে ওপাশে সব মুখ বাঁধা বস্তা। একটা বস্তা ধরে উঠে দাঁড়ালো আরশি। দরজায় ধাক্কা দিয়ে কেউ আছে ডাক দিতেই হুড়মুড় করে কেউ দরজা খুললো। দ্রুত স্প্রে বের করে মুখে দিতেই আরশি পুনরায় জ্ঞান হারালো। এরপর জ্ঞান ফিরল ঠিক 3:30টায়। চোখ খুলতেই দেখলো অন্ধকার। চারপাশে সাদা বস্তাগুলো এক একটা সাদা কাপড়ে মোড়া মরদেহ ঠেকছে আরশির কাছে। দুহাত দিয়ে মুখ চেপে কেঁদে দিল আরশি, কিন্তু কেউ সাড়া দিল না। পরবর্তীতে আবারও পড়ে রইল সেভাবে ফ্লোরে। চেষ্টা করলো ঘুমানোর। এরপর সকালে কিছু চেঁচামেচির আওয়াজে ঘুম ভেঙে গেল। উঠে উকি মারতেই দেখলো দরজা খুলছে কেউ। দ্রুত লুকিয়ে পড়লো বস্তার আড়ালে। পাভেল রাগত স্বরে পাহারা দিতে থাকা লোকটার উদ্দেশ্যে বলল। সারা রাতে লাইটটাও জ্বালিয়ে দাওনি। খাবার তো দূরের কথা। আরশি উকি মারলো। পাভেলকে দেখতেই পিলে চমকে উঠলো তার, কিন্তু সামনে বেরোলো না। পুরো রুমে চোখ বুলিয়েও কাউকে দেখলো না। পুরোনায় ছেলেটাকে ধমক মারার প্রয়াস করতেই দেখলো বস্তার ওপাশ দিয়ে জামা দেখা যাচ্ছে। ধীর পায়ে হেঁটে পিছনে গেল আরশির, কিন্তু টের পেল না সে। উল্টো পাভেলকে দেখার জন্য উকি মারলো আবারও, কিন্তু পাভেল নেই। পেছনে কারো অস্তিত্ব অনুভব করতেই তাকালো। মুহূর্তেই পাভেলকে দেখে চিৎকার করে দুহাত পিছিয়ে গেল। চুপ করো, ভয় পেও না, কিচ্ছু করবো না আমি। কিন্তু আরশি শুনলো না। আবারও চিৎকার করতেই ধমক মেরে বলল। যদি আরেকবার চেঁচাও তো হাত পা বেঁধে স্প্রে করে ঘুম পাড়িয়ে দেব। আরশি চুপ হয়ে গেল। মুহূর্তেই আবারও ঠোঁট ভেঙে কান্না করে দিল। ভীষণ খিদে পেয়েছে তার। কাল থেকে না খেয়ে আছে। কান্নারত কণ্ঠে বলল। আমার খিদে পেয়েছে, কাল থেকে কিচ্ছু খাইনি আমি। দ্রুত উঠে পড়ল পাভেল। বাচ্চা মেয়ে, অথচ এখনো না খেয়ে আছে। উঠে ছেলেটিকে কিছু বলতেই সে চলে গেল। কিছুক্ষণ পর নিয়ে এলো বিরিয়ানি। কিছুটা অস্বস্তি লাগলেও খেয়ে নিল আরশি। এভাবেই ধীরে ধীরে কিছুটা ভয় কাটলো। দিনের প্রায় 3-4 ঘন্টা পর বারবার দেখা করে গেল পাভেল। সাথে আনতো পছন্দের খাবার। পাভেলের উদ্দেশ্যে একটাই ছিল, যাতে এই মেয়েকে ছাড়ার পরেও কখনো ভাইয়ের নামে বাজে কথা না ছড়াতে পারে, যেন আঙুল তুলতে না পারে। দিনের শুভ্র আলো ধীরে ধীরে তার অস্তিত্ব হারাচ্ছে। সাথে সাথে ধরণীতে প্রবল হচ্ছে এক অভিশপ্ত অন্ধকার, যার তীব্র এই আলো ছায়া শহরের প্রতিটি প্রান্তে এক নতুন অঘটনের জন্ম দিচ্ছে। এ যেন প্রকৃতির নিয়ম। রাতের আধার শুরু হওয়া মাত্রই অলিতে গলিতে বেড়ে যায় পৈশাচিক কিছু কালো হাতের বিচরণ, যেগুলো ধীরে ধীরে প্রকট হয় শরীরে। দেবে যায় কিছু কামুক চামড়ার উপর। পেটের উপর আলতো বিষধর ছোঁয়াটা হুট করে নিচে নামলো। কোমর জড়িয়ে পেটের কোণে যেতেই খুব করে ধরে ফেললো সেই হাত। এটারই অপেক্ষা করছিল স্পর্শী। কখনো হাতটা নিচে নামবে, আর কখন সেটা সে নিজের থাবার মধ্যে পাবে। অস্ফুট স্বরে ছেলেটি আর্তনাদ করে উঠল। উঠবেই তো, এ তো থাবা নয়, এ যেন কোনো ভয়ঙ্কর সাপের বিষ দাঁত। হাতের নখ ঢোকানোর ফলে নিজের আঙুলে ব্যথা পেল স্পর্শী, কিন্তু সেটা প্রতিপক্ষের থেকে কম। তুমি অপরপক্ষকে গুলি ছুঁড়ে প্রতিহত করবে, অথচ দগ্ধ মেটালে হাতের তালু পুড়বে না? এটা তো হতে পারে না। কামচে ধরা অবস্থাতেই পেছনে ফিরল স্পর্শী। পায়ের হিল দিয়ে চেপে ধরলো ছেলেটার পায়ের পাতা। আলতো হেসে জিজ্ঞাসা করলো। এতক্ষণ তো ভালোই লাগছিল, এখন লাগছে না? জোয়ান ছেলেটা ভয়ার্ত চোখে তাকালো। বাস ভরা যাত্রী। কোনোভাবে স্পর্শী চিৎকার মারলেই সে গণধোলাই খাবে। এর থেকে এমন যন্ত্রণায় ভোগ করা উত্তম। পুরো ধামরাই ন্যাশনাল কলেজ থেকে রেডিও কলোনি পর্যন্ত এই বিষ যন্ত্রণায় শিকার হলো ছেলেটি। বাস থামতেই একে একে বের হয়ে এলো অধিকাংশ লোকজন। হাত পা ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়ালো স্পর্শী। এরপর বলল। আপনার ভালো লাগেনি? আমার কিন্তু মজাই লেগেছে। যাই হোক, এরকম মজা প্রতিদিন পাওয়ার জন্য বসে বাসে প্রত্যেকটা মেয়েকে উত্ত্যক্ত করবেন কেমন? বলেই নেমে গেল। তীব্র ঘৃণায় চোখে পানি এসে গেল। কেন তার জীবনটা এমন হলো? কেন এত সংগ্রাম তাকেই করতে হয়? একটা মেয়ে যতই সাহসী সচেতন হোক না কেন, এই রাতের আধারের কাছে তো হার মানতেই হবে। কেন তার একটা সুন্দর পরিবার হলো না, যেখানে সে হতো রাজকন্যা, আর বডিগার্ড হিসেবে চারপাশে থাকতো বাবা ভাই? কেন তার বাবা মারা গেল? কেন তার ভাই নেই? কেন কোনো পরিবার নেই? না আছে মামা নানা, আর না তো আছে বাবা দাদা।
আচ্ছা, সে কেন পরগাছা? এই পৃথিবীতে শুধু মা ছাড়া আর কেউ নেই। বাবার কুলেও কেউ নেই, মায়ের কুলেও কেউ নেই। সবাই কি একসাথে মারা গেছে? আচ্ছা, বাবার বাড়িটাও কি একসময় অস্তিত্বহীন হয়ে যায়? জানে না সে। উত্তর নেই তার কাছে। উত্তর দেয়নি পিপাসা। সবসময় এড়িয়ে গেছে, না হয় রেগে গেছে। মায়ের রাগকে ভয় পেয়ে আগ বাড়িয়ে আর জিজ্ঞাসা করতে পারেনি তারা। আজ বাবা, কাকা, ভাই থাকলে কেউ কি এভাবে তাদের ঠুনকো ভাবতো? গায়ে হাত তোলার আগে ১০০ বার ভাবতো না অমুকের বোন টোকা লাগলেও ওর ভাই তুফান বয়ে আনবে? কিন্তু না, নেই এমন কেউ। থাকলে কি আজ এতটা ছুটতে হতো? কেউ কি পারতো আরশিকে এভাবে তুলে নিতে? ভাবতে ভাবতেই গেটের সামনে চলে এলো। রাতের টিউশনি আজ থেকে বাদ। এতটা সাহসীও হতে চায় না স্পর্শী, যেখানে সম্ভ্রম নিয়ে টানাপোড়েন হয়। আজ তার কিছু হলে ফ্যামিলিতে এমন কেউ নেই যে খুঁজবে। হ্যাঁ, পারবে। শুধু মা আর ছোট্ট বোনটা পুলিশের দাঁড়ে দাঁড়ে ঘুরতে পারবে আর রাস্তায় পড়ে মাথা ছুটতে পারবে। গেটে টোকা মারতেই খুলে দিল পিপাসা। থমথমে মুখে ভেতরে ঢুকলো। মাকে পাশ কাটিয়ে চলে গেল রুমে। আরশি ফোন টিপছে উপর হয়ে। ধীর পায়ে তার পাশে গিয়ে বসলো। পিপাসা চিন্তিত ভঙ্গিতে রুমে ঢুকলো, বলল, বেতন কি দেয়নি? তোর কি টাকাটা খুব প্রয়োজন? আমার থেকে নিয়ে নে। কত টাকা লাগবে? স্পর্শী পার্স থেকে টাকাটা বের করলে বলল, 2 মাসের 16,000 পেতাম, দিয়েছে 15,000। ওরা মনে করে আমি উড়ে উড়ে গিয়ে স্টুডেন্ট পড়াবো। আরে আমার যে গাড়ি ভাড়া লাগে সেটাও মাথায় রাখে না ওরা। আর পড়াবো না, এমনিতেও রাতের বেলা আর কোনো টিউশন নেব না। সাই দিল পিপাসা। মাথায় হাত দিয়ে বললেন, তোকে তো কতবার বলেছি দরকার নেই এসব টিউশনের। আমি কি কম ইনকাম করি? তোর যদি একান্তই নিজের কাজ করতে ইচ্ছে হয় তাহলে পার্লারে গিয়ে 2 ঘন্টা সময় দে। তোর হাতের সাজানোর ধরন তো বেশ সুন্দর, আর আমারও বাড়তি লোক রাখা লাগবে না। এমনিতেও 2 জন নিতে হবে সামনের মাসে। মাথা নাড়ালো স্পর্শী। মায়ের মুড আজকে ভালো। তাকে আরেকটু খুশি করতেই বলল, ঠিক আছে, তা না হয় করলাম। খুশি হয়ে গেল পিপাসা। আরশি উৎফুল্লিত হয়ে বলল, আমিও তোমার পার্লারে পার্ট টাইম জব নেব আম্মু। আমার সব খরচ তো তুমিই দিবা, কিন্তু বেতনটা আমার পার্সোনাল থাকবে। ওকে? হেসে দিল পিপাসা। উঠে রুমের বাইরে বের হওয়ার প্রয়াস করতে স্পর্শী ডাকলো, বলল, মা একটু শুনবা? পেছনে তাকালো পিপাসা। আলতো হেসে মেয়ের পাশে বসে বললেন, কিছু বলবি? খানিকটা ভয় পেল স্পর্শী। মা রাগ করবে না তো? নিজেকে স্বাভাবিক রেখে বলল, তুমি কি ব্যস্ত? মা, আমাদের দাদা বাড়ি কোথায়? এখানে তো আমরা ভাড়া থাকি, কিন্তু আমাদের তো গ্রামের বাড়ি আছে। ওটা কোন জায়গায়? থমকে গেল পিপাসা। আমতা আমতা করে বললেন, হুট করে এসব কথা বলছিস কেন? আমার রান্না করতে হবে, তোরা পড়তে বস। মুহূর্তেই হাত টেনে ধরল স্পর্শী। উঠে দাঁড়ালো মায়ের সামনে। চোখে চোখ রেখে বলল, আর কতদিন পালাবে? জীবনেও কি জানতে পারবো না নিজের জন্ম পরিচয়? আরশি ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল। উফ, আপু কেন এই কথা আবার তুলে ধরলো? এখনো তো মা রেগে যাবে। পিপাসা অস্বস্তিতে পড়লো। হাত ঝাড়া মেরে ছাড়িয়ে নিয়ে বলল, তোকে 100 বার বলেছি এইসব ফালতু কথা আমাকে কোনো দিন জিজ্ঞেস করবি না। তেতে উঠল স্পর্শী। চিৎকার করে বলল, ফালতু? আমার জন্ম পরিচয় তোমার কাছে ফালতু? আমার বাবা দাদার পরিচয় জানতে চাওয়াটা তোমার কাছে ফালতু মনে হয়? আর কত লুকাবে আমাদের থেকে? জন্ম থেকে জেনে এসেছি বাবা নেই, মারা গেছে। ভালো কথা, মেনে নিয়েছি। দাদা দাদি নানা নানি কাকা মামা তো আছে। আচ্ছা, সেটাও বুঝলাম নেই, কিন্তু আমাদের তো একটা স্থায়ী ঠিকানা থাকবে। সেটা কোথায়? আমাদের জন্মস্থান কোথায় মা? আমরা কি সারা জীবন বাসা ভাড়াই থাকবো? সারা জীবন পরিচয় হিসেবে জেনেছি বাবা শামসুল সর্দার। কোথায় তিনি? কোথায় সেই সর্দার বাড়ি? আদৌ কি এই নামের কোনো অস্তিত্ব আছে নাকি বানোয়াট? আচ্ছা মা, আমরা কি তোমার অবৈধ সন্তান, যার কারণে তুমি পরিচয় দিতে পারছো না? সেটা হলেও তো বলবে, তাহলে আর কখনো জিজ্ঞেস করবো না। কিন্তু এভাবে ধোঁয়াশায় রাখছো কেন? পিপাসা বেগম মেয়ের অশ্লীল শব্দোচ্চারণে বাকহারা হয়ে গেলেন। রাগে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে লাগলেন। স্পর্শী নির্ভীক, কোনো বাধাই দিচ্ছে না। আর সেই কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। ছুটে গিয়ে মাকে বোনের থেকে ছাড়ালো। ভীষণ অসহায় লাগছে পিপাসার। ছুটে গিয়ে নিজের রুমের দরজা আটকালো। 2 হাত দিয়ে মুখ চেপে কান্না করতে লাগলো অবিরত। এই মেয়েদের জন্যই আজও অবধি নতুন কারোর সাথে সংসার সাজায়নি। একা এক চড়ুই পাখির মতো উড়ে এসে ছিটকে পড়েছে এই অচেনা শহরে। 1.5 মাসের অন্তঃসত্ত্বা কোলে
3.5 বছরের বাচ্চা নিয়ে ভিখারিনীর মতো দিন কাটিয়েছে। দিনের পর দিন সংগ্রাম করে নিজের ভিত শক্ত করেছে মাত্র। আর সেই মেয়েই তার চরিত্রে কলঙ্ক লেপতে দুইবার ভাবলো না। কি লাগবে তাদের? একটা নিজের বাড়ি দেবে তো পিপাসা। এই তো আর কটা মাস টাকা জমিয়েছে সে, একটু জমি কিনে বাড়ি বাঁধবে, মেয়ে বিয়ে দেবে। কিন্তু মেয়েরা আজ পরিচয় খুঁজছে, সে কি যথেষ্ট নয় ওদের আশ্রয়স্থল হিসেবে? হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন।